সালাম আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। মাত্র 26 জন আসলে ক্লাসে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে শুরু করি। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। Recording in যেটা progress. শুরু করছি, গতকালকে বলছিলাম যে ইউভি ভিজিবল স্পেকট্রা তার প্রিন্সিপাল, অর্থাৎ এই সম্পর্কে আজকে আমরা জানতে পারবো আজকে ক্লাসটা শেষ করার পরে। তাহলে আমরা প্রথমেই যেটা আসতেছি যে তোমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি সম্পর্কে তোমরা যে নাম শুনেছ, এটা মোস্ট ওয়াইডলি একটা টুল এবং হ্যান্ডি। এটা আমাদের ডিপার্টমেন্টে একটা আছে, আমরা এটা সম্পর্কে জানি আজকে। কে বলবে? আমি বলি রোল ওয়ান। হ্যাঁ, নতুন নতুন কে আছে? যারা আগে বলেনি এদের মধ্যে থেকে 16, 20, আচ্ছা 16, 20, 40, 42, 46। এরা কেউ নাই? সূর্য সূর্য আছে নাকি ক্লাসে? জি স্যার, আছে। কেউ নাই? ষোলো, 20, 29। স্যার রোল 20 আছে স্যার। বলবা তুমি? স্যার পারবো না স্যার। পড়ো নাই? সুমিত বলো। তোমরা কিছু যদি না বুঝো প্রশ্ন করবে। আমার একটা খুবই সিম্পল জিনিস, মানে একদিকে আমরা দেখাচ্ছি লাইটের ওয়েভলেংথ, অন্যদিকে দেখাচ্ছি লাইটের অ্যাবজর্বেন্স। আমরা মোটামুটি দেখছি যে যে মোটামুটি রেড হচ্ছে মোটামুটি 670-এর একটু একটু পরে, ধরি 700 বা 799 পর্যন্ত ওয়েভলেংথ গেছে। আর ভায়োলেট এটা 430 একটু ধরি 400 পর্যন্তই গেছে। আমরা যে ভিপজিওর দেখি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই কালার গুলো মোটামুটি কত ওয়েভলেংথ সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরা তিনটা ডাইয়ের অ্যাবজর্বেন্স স্পেকট্রাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইয়েলো ডাই, আরেকটা হচ্ছে রেড ডাই, আর একটা হচ্ছে ব্লু ডাই। একটু এবং এই তিনটারই কিন্তু পিক ভিজিবল রিজিয়নে পড়েছে। ভিজিবল রিজিয়নে পড়েছে বলেই কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা ডাইগুলো দেখি। যেটা ইয়েলো ডাই, এই ইয়েলো ডাইয়ের পিকের ঠিক নিচেই আছে ভায়োলেট কালার। রেড ডাইয়ের যে পিক, সে পিকের নিচেই আছে ব্লু ব্লু গ্রিন কালার। আর ব্লু ডাইয়ের যে পিক, এই পিকের একটু নিচেই আছে ইয়েলো অরেঞ্জ কালার। আসলে এটা দেখানোর মূল উদ্দেশ্য এই যে আমরা যে কালার চোখে দেখতে পাই, সেই কালারের যে কমপ্লিমেন্টারি কালার আছে, আমরা 9-10 থেকে কমপ্লিমেন্টারি কালার শিখে আসছি, সেই কমপ্লিমেন্টারি কালারটাই হচ্ছে অ্যাবজর্বড হয় হয় সবচেয়ে বেশি। এজন্য ইয়েলোর জন্য ভায়োলেট, রেড এর জন্য ব্লু গ্রিন, ব্লু এর জন্য ইয়েলো অরেঞ্জ। এই রিজিয়নে আমরা এই অ্যাবজর্বেন্সের পিক গুলো দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে অ্যাবজর্বেন্সের পিক গুলো অ্যারাউন্ড 2.5 বা 3 এর মতো। সুতরাং ওই স্পেসিফিক ওয়েভ লেন্থের কাছাকাছি লাইটের প্রায় প্রায় কত কত 300 থেকে 1000 ভাগের 1 ভাগ লাইট কেবলমাত্র এরা ট্রান্সমিট করে দেয়।
কিন্তু বাকি রিজিয়নে যেহেতু তার সেটা করে না, মানে বাকি রিজিয়ন যেহেতু তারা পুরোপুরি ট্রান্সমিট করে, তাই আমরা ওই বাকি রংটাই দেখতে পাই। এটাই আর কি। উম এটা তো কিছুক্ষণ আগেই বললাম যে ভিজিবল লাইটের ওয়েভলেংথ মোটামুটি 400 থেকে 700 ন্যানোমিটার, আর নোটেশন ইউজ করলে 4 to 7 টাইমস 10⁻⁷ মিটার। তো লাইট অ্যাবজর্পশনের একটা মেকানিজম এখানে বলা হয়েছে, এবং এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে লাইট অ্যাবজর্ব হয়ে গেলে ভ্যালেন্স ইলেকট্রনটা তাদের নর্মাল গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এনার্জি এক্সাইটেড স্টেটে চলে যায়। অন্যান্য মেকানিজম আছে, কিন্তু আমাদের এই ডিসকাশনের জন্য এই মেকানিজমটাই ইম্পর্টেন্ট। এরপর আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে একটা রিজিয়ন দেখছি, মোটামুটি ওয়েভলেংথ এখানে আছে মোটামুটি কত 1 অ্যাংস্ট্রম থেকে ধরি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। ফ্রিকোয়েন্সি রেঞ্জ করেসপন্ডিং সেটা রয়েছে, মানে আমরা এক্স রে বা গামা রে থেকে প্রায় রেডিও ওয়েভ পর্যন্ত তো দেখতে পাচ্ছি এই রেঞ্জে। তো এখন কোন ধরনের ট্রানজিশনের ক্ষেত্রে কোন ধরনের ওয়েভলেংথ করেসপন্ড করে, মানে এনার্জি লেভেল চেঞ্জের সাথে কোন ধরনের লাইট ইকুয়াল টু এইচ নিউ কারেসপন্ড করে, সেটা এখানে দেখানো হয়েছে। আমরা তো আগেই দেখেছি যে এক্স রে বা গামা রে এগুলো হচ্ছে অ্যাটমের একদম ডিপ লেভেলে যে ইলেকট্রনিক ট্রানজিশন হয় সেগুলো ঘটলে এক্স রে বা গামা রে বেরোয়। আর অ্যাটমিক এবং মলিকিউলার ইলেকট্রনিক ট্রানজিশন, মলিকিউলার অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, এসব অরবিটালের যদি ইলেকট্রনিক ট্রানজিশন হয়, মানে একদম কোরের ইলেকট্রন গুলো নয়, মানে বাইরের ভ্যালেন্সের দিকের ইলেকট্রন গুলো, তাহলে আমরা আলট্রাভায়োলেট বা ভিজিবল রেঞ্জে আমরা ইন্টারাকশনটা পাই। ইনফ্রারেডের জন্য আমরা মলিকুলার ভাইব্রেশন পাই, যেটা আমরা গত ক্লাসে পড়ে এসেছি। এবং মাইক্রোওয়েভ, মানে তার চেয়ে আরেকটু উইক, যেটা সেটার জন্য মলিকুলার রোটেশনও পাই। এবং আমরা 11-12 পড়ে এসেছি যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের যে এনার্জি লেভেল সেটা রেডিও রেডিও ওয়েভের কাছাকাছি থাকে। এগুলো আমাদের মনে করে দেওয়া হলো কারণ আমরা আলট্রাভায়োলেট এবং ভিজিবল দিয়েই অ্যাটমিক এবং মলিকুলার ইলেকট্রনিক ট্রানজিশন গুলো স্টাডি করবো। মানে এখন আমাদের এটা কম্পারেটিভ একটা ডেটা নিয়ে আসা হলো, যা আমরা যে স্পেক্ট্রোস্কোপে ডিসকাস করতেছি সেটার অবস্থানটা করতে হবে। এখানে আলট্রাভায়োলেট ভিজিবল এই রেঞ্জে ওয়েভলেংথটা আমাদের থাকে এখানে। তো ভিজিবল লাইট বা যে কোনো লাইটের এনার্জিটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, সেটা আমরা জানি। তো এখানেই তো বললাম যে যে আমাদের যে ইলেকট্রিক ট্রানজিশন গুলো নিয়ে আমরা কথা বলছি, সেটা শুধু ভিজিবল না, আলট্রাভায়োলেটও হতে পারে। সুতরাং আলট্রাভায়োলেট ভিজিবল মিলিয়ে মানে 400-700 বাইরে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে অধিকাংশ ইলেকট্রনিক ট্রানজিশন 190 to 900 ন্যানোমিটারের মধ্যেই পড়বে বলে ধরা যায়। তারপর আমরা কিছু টিপিক্যাল টিপিক্যাল ডাটা দেখছি, যেমন 900 ন্যানোমিটারের লাইটটা ইনফ্রারেড, 700 রেড লাইট, 400 ব্লু লাইট, 190 আলট্রাভায়োলেট। এবং তারপর সি ইজ ইকুয়াল টু ভি ল্যামডা, মানে লাইটের স্পিড ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেংথ, ইজ ইকুয়াল টু এইচ নিউ, বা বা 1 মোল লাইটের ফোটনের জন্য কত এনার্জি হবে। এরকম কিছু সিম্পল ক্যালকুলেশন এখানে দেখানো আছে, এই ক্যালকুলেশন গুলো আমরা নিজেরাও করে নিতে পারবো। এগুলো আর তেমন কিছু না, শুধুমাত্র একটাই দেখা হয়েছে যে ইনফ্রারেড থেকে আমরা যখন আলট্রাভায়োলেট থেকে যাই, লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ে, ওয়েভলেংথ কমে এবং এনার্জিও বাড়ে। দ্যাটস ইট। তার মানে এখানে আমরা ইউভি ভিজিবল কেন বলা হচ্ছে আলট্রাভায়োলেট ভিজিবল, যে আমরা এখানে 190 থেকে 900 এই রেঞ্জের মধ্যে আগে। আর তোমার ইয়েটা ন্যারো ছিল, আলট্রাভায়োলেটটা শুধুমাত্র আলট্রাভায়োলেটটা কি ন্যারো ছিল না? এখন যে রেসপন্সটা আসবে, যে অ্যাবজর্পশনের পরে যে ভ্যালেন্সি ইলেকট্রনের যে রেসপন্স, সেটা বলা হচ্ছে যে 190 থেকে 900 ডিগ্রি এই ন্যানোমিটার রেঞ্জের ল্যাম্পটা কনসিডার করো, এটা আলট্রাভায়োলেট ভিজিবল স্পেকট্রা বলা হচ্ছে। তো এই রেঞ্জের কাজ করে, এই রেঞ্জটাকে কাজে লাগিয়ে, এই অ্যাবজর্পশনটাকে কাজে লাগিয়ে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, এটাকে ইউভি ভিজিবল স্পেকট্রা বলা হচ্ছে। আর এটা যদি কিছু সিম্পল ক্যালকুলেশন এনার্জির সাথে ওয়েভলেংথের সাথে জিনিসগুলো দেখানো হবে, এটা বলো। এটা একটা এখন আমাদের বেসিক জিনিস। দেখতে হবে যে এই অ্যাবজর্পশন গুলো হয় কোথায়। আমরা যে আগে যে অ্যাবজর্পশন গুলো দেখেছি, আমরা মোটামুটি ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে 3 ধরনের অরবিটাল রাখতে পারি বা রাখা আছে দেখতে পারি, যেটা আমরা 11-12 দেখেছি। যেমন সিগমা বন্ডের অরবিটাল গুলো হচ্ছে সিঙ্গল বন্ডের, ডাবল বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমাদের পাই বন্ডিং অরবিটাল, এবং যেগুলো সাধারণত অরবিটাল গুলোতে ইলেকট্রন বন্ড তৈরি করে না, সেগুলো লোন পেয়ার হয়। আমরা 11-12 এই বেসিকটা জানি। এবং এরপর আমরা নিচের যে এনার্জি লেভেল দেখতে পাই, তবে তখন আমরা দেখতে পাই যে বন্ডিং এনার্জি লেভেলের ক্ষেত্রে
সিগমা বা সিঙ্গল বন্ডেড এনার্জি হয় সবচেয়ে কম, মানে সবচেয়ে গ্রাউন্ড স্টেটটাই। তারপরে একটু পরেই হয় হচ্ছে পাই বন্ডের, এবং তারপরে হয় নন বন্ডিং অরবিটাল। এর ওপরেই কিন্তু আছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, যে অরবিটালে ইলেকট্রন চলে গেলে বন্ডটাই বন্ডটাই ভেঙে যায়। মানে অ্যাকচুয়ালি নন বন্ডিং এ থাকলে বন্ড ফর্ম করে না, কিন্তু অ্যান্টি বন্ডিং এ থাকলে এই ইলেকট্রন গুলো বন্ড ফর্মিং এর এগেইনস্টে কাজ করে। এটাই হচ্ছে নন বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এর ডিফারেন্স। তো এক্স্যাক্টলি যে এই এনার্জি লেভেল গুলো যেমন সিগমা, পাই, এন, পাই প্রাইম, সিগমা প্রাইম, এগুলোর মধ্যে কতটুকু ডিফারেন্স হবে, এটা আসলে কি কি কোন অ্যাটমের কথা বলছি সেটার উপর তো অবশ্যই ডিপেন্ড করবে। আবার ডিপেন্ড করবে যে সিস্টেমটা করছে সেটার বন্ডিং এর নেচারটা কিরকম। সাধারণত সিগমা টু সিগমা প্রাইম লেভেলের ট্রানজিশন গুলোর কিন্তু এনার্জি গ্যাপ অনেক বড়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সিগমা এনার্জি হচ্ছে সবচেয়ে স্টেবল ফেস টু ফেস ওভারল্যাপিং এর কারণে, যেটা আমরা 11-12 শিখেছি, বা লেভেল 1 টার্ম 1, লেভেল 1 টার্ম 2 তেও দেখেছি। এবং সেজন্য যে সিগমা প্রাইম অ্যান্টি বন্ডিং গেলে অনেক বেশি এনার্জি প্রয়োজন হয় ওই ওই স্ট্রং বন্ডিং এর এগেইনস্টে কাজ করতে। ফলে সিগমা থেকে সিগমা প্রাইমের যে ট্রানজিশনটা হয় সেটা কিন্তু খুবই হাই ফ্রিকোয়েন্সি। ফলে এটাকে সরাসরি মেজার করাটা ডিফিকাল্ট। তাই আমরা সাধারণত যে অ্যাবসর্পশন গুলো ট্র্যাক করি সেগুলো হচ্ছে মোটামুটি পাই টু পাই প্রাইম, মানে পাই বন্ডিং টু পাই অ্যান্টি বন্ডিং, তারপর নন বন্ডিং টু টু সিগমা অ্যান্টি বন্ডিং, এবং নন বন্ডিং টু পাই অ্যান্টি বন্ডিং। যে তিনটা ট্রানজিশন হচ্ছে ডান দিকের ছবি, ডান দিকের তিনটা অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। মানে এখানে ওই তোমার যেগুলো থেকে বলা হচ্ছিল যে সিঙ্গেল ওয়ান বন্ড অরবিটাল, তারপরে যে ডাবল আর ট্রিপল বন্ড নন বন্ডিং অরবিটাল, এই জিনিসগুলো যেটা বললো। তো এখন আসলে মূলত এখানে তো এনার্জি অনেক, কিন্তু এটা এই তিনটে যেটা হয় ট্রানজিশন হয়, এই তিনটা ট্রানজিশন থেকে ফ্রিকোয়েন্সি, এখানে আমরা একটা প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য ইউভি ভিজিবলে আমরা কনসিডার করি। এটার প্রিন্সিপালটা বলো। স্পেকট্রোমিটার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেজার করি এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তো স্পেকট্রোমিটারে যেটা করা হয় যে আমি যে স্যাম্পলটা স্টাডি করব সেটাকে একটা সলিউশনে নেওয়া হয়। আমি যদি সিচুয়েশন যদি একদম আইডিয়াল হতো তাহলে কিন্তু সলভেন্টের কিন্তু ইউভি ভিজিবল রেঞ্জে অ্যাবজর্ব করাই উচিত না, কেননা আমি শুধু শুধু চাচ্ছি সলভেন্টের এই ইউভি ভিজিবল রেঞ্জে কোনো কিছুই অ্যাবজর্ব করার কথা না, কেন আমি চাই শুধুমাত্র অ্যাবজর্ব সলভেন্টে অ্যাবজর্ব না করুক এবং শুধুমাত্র স্যাম্পলটা অ্যাবজর্ব করুক। কিন্তু খুব কম ক্ষেত্রেই এটা হয়। তো সেটার জন্য কি করে একটু পরে আসছি। তো সাধারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্যাম্পলের ভেতর দিয়ে পাস করা হয়, যেই স্যাম্পলটাকে একটা মোটামুটি স্কোয়ার ক্রস সেকশনে রাখা হয়, যেটার উইডথ হচ্ছে অ্যারাউন্ড 1 সেন্টিমিটার। তো এখন যেটা করা হয় যে আলট্রাভায়োলেট মানে ভিজিবল রেঞ্জের রেডিয়েশন মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে পুরোটা স্ক্যান করে ফেলা হয়। এবং এই স্ক্যানিং এর সময় এই লাইট যায় স্যাম্পল যে সেল আছে সেল মধ্যে দিয়ে, এবং রেফারেন্স সেল যেটার মধ্যে শুধুমাত্র সলভেন্ট আছে তার ভেতর দিয়ে। ফলে আমাদের ইফেক্টিভলি এই স্যাম্পল প্লাস সলভেন্টের ভেতর পাস হয় কতটুকু অ্যাবজর্পশন হচ্ছে, আর শুধু সলভেন্টের ভেতর দিয়ে পাস হয় কতটুকু অ্যাবজর্পশন হচ্ছে, এ দুটোর কম্পারিজন থেকে আমরা কিন্তু actually শুধুমাত্র যে স্যাম্পল তার মধ্যে কতটুকু পাস হওয়ার কারণে অ্যাবজর্ব হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ফটোসেলই কিন্তু দুই ক্ষেত্রে ট্রান্সমিটেড রেডিয়েশনটাকে ডিটেক্ট করবে, এবং অবভিয়াসলি এ দুটোর মধ্যে ডেটা কম্পেয়ার করতে হবে। তো এখন আমরা এই ইমেজটা দিয়ে একটু নজর দেই। এই ইমেজের সোর্স হচ্ছে হোয়াইট লাইট। এই হোয়াইট লাইটকে প্রথমে একটা ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে পাস করা হয়। ডিফ্রাকশন গ্রেটিং এই লাইটটাকে তার কম্পোনেন্ট ওয়েভলেংথ মধ্যে স্প্লিট করে দেয়, এগুলো ম্যাক্সিমাম জানি, এবং সেটাকে একটা ন্যারো স্লিটের মধ্যে দিয়ে নিয়ে এসে একটা রোটেটিং সেগমেন্টেড মিররের উপর ফেলা হয়। এই রোটেটিং সেগমেন্টেড মিররটা অল্টারনেটিভলি লাইটকে স্যাম্পল সেলের ভেতর দিয়ে পাস করতে দেয়, অথবা অথবা রিফ্লেক্ট করে সেটা রেফারেন্স সেলে পাঠিয়ে দেয়। তো এখন এই যে মিররটা, এই মিররটাই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করে যে লাইটটাকে আমি স্যাম্পলে পাঠাবো না রেফারেন্সে পাঠাবো। স্যাম্পলের লাইটটা এটা যে স্যাম্পলের ভেতরে পাস করে সেটা রিফ্লেক্ট হয়ে আরেকটা রোটিং মিররে এসে পড়ে, আহ, এবং এই প্রথম যে রোটিং ডিস্ক আছে সেখান থেকে লাইট অন্য একটা মিররে পরে গিয়ে এটা রেফারেন্স সেলের মধ্যে দিয়ে আসে। তো
আমরা যে দুটো রোটেটিং মিরর দেখতে পাচ্ছি এক্ষেত্রে দুটো একটা একটা সিঙ্ক্রোনাইজ করা থাকে। মানে যখন স্যাম্পলের ভেতর দিয়ে পাস করতে হয় তখন স্যাম্পলকে যখন একটা রোটিং মিরর অ্যালাউ করে তখন রেফারেন্স সেল থেকে কোনো লাইট আসতে গেলে তাহলে দ্বিতীয় রোটিং মিররটা সেটাকে ব্লক করে দেবে। সুতরাং এটাকে বলছে রোটিং মিরর ইন ফেজ উইথ ফার্স্ট রোটিং মিরর, এবং পুরো ডেটা ডিটেক্টর থেকে চার্টে রেকর্ডেড হয়। এর ফলে আমার যে সুবিধা হচ্ছে যে আমি তাহলে একটা ডিটেক্টর দিয়েই আমি আমি স্যাম্পলেরও ডাটা পাচ্ছি, রেফারেন্সেরও ডাটা পাচ্ছি, আমাকে দুটো ডিটেক্টর ফিট করতে হয় না। আরেকটা ভালো কথা যে আমরা যে সাধারণত মিরর দেখি আয়না, সেই আয়নার সামনেটা কাচের তৈরি, পেছনের দিকে দিকে একটা মেটালিক কোটিং দেওয়া থাকে। কিন্তু যদি আমাদের এইখানে যদি আমরা এই কাজটা করি তাহলে গ্লাসের ভেতর দিয়েও তো রিফ্লেকশনের সময় কিছুটা লাইট পাস করে যাবে। এটা প্রিভেন্ট করার সময় যে 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 কাজটা করা হয় যে মিরর গুলোর সারফেসেই রিফ্লেকটিভ কোটিং দেওয়া হয়, যাতে গ্লাসের ভেতর দিয়ে যেতে হলে এর ট্রান্সমিশন বা অ্যাবজর্পশন না হয়। এভাবেই এরা কাজ করে আর কি। তোমরা বুঝছো এটা মূল যে স্পেকট্রোমিটার কিভাবে কাজ করে? তোমার মূল কথা হচ্ছে যে এখানে একটা স্যাম্পলের একটা সেল থাকবে। এই যে সেলটা হচ্ছে তোমার একটা রেক্টেঙ্গুলার সেল থাকে, যেটা উইড থাকে, তুমি বলতে পারো 1 সেন্টিমিটার ওয়াইড থাকে। অর্থাৎ তার মানে তুমি বলতে পারো যে স্যাম্পল থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক একই সাইজের এখানে রেফারেন্স সেল থাকবে, অর্থাৎ যে সলিউশনে তুমি এটাকে ডিজলভ করেছো সেই সলিউশনে এখানে এটা দেওয়া দিয়ে তারপরে এরপরে যেটা ও বললো যে এখানে বুঝতেছো যে এখান থেকে যখন ইনসিডেন্ট পয়েন্ট সোর্স থেকে এখানে যখন রে পাঠানো হয়, হাফ চলে যায় হচ্ছে সেলের মধ্যে দিয়ে স্যাম্পল সেলে, আর হাফ রেফারেন্সে যায়। এগুলা মিরর দিয়ে এখানে এই রোটেটিং মিরর এগুলা দিয়ে এটা কন্ট্রোল করে ডিটেক্টরকে পাঠানো হয়। ডিটেক্টর সাইমultaneously বা পাশাপাশি সময়ে স্যাম্পল থেকে সিগন্যাল নেয়, রেফারেন্স থেকে সিগন্যাল নিয়ে ডিটেক্টর মার্কস করলে স্যাম্পলের সিগন্যালটাকে যখন মাইনাস করবে তখন শুধুমাত্র স্যাম্পল করতেছি এর সিগন্যালটাকে কি বলে এটাকে রেফারেন্সের যে সিগন্যাল আছে সেটাকে মাইনাস করে দেয়, তখন স্যাম্পল সিগন্যালটা থেকে যায়। এভাবে কাজ। আগে কিন্তু ধরো এই যে আজকে আমরা ইউজ করি অপটিক্যাল ইমিশন যে ইন্ডাস্ট্রিতে যে ইউজ করি, হ্যাঁ, তো আগে কিন্তু এক সময় ইন্ডাস্ট্রিতে স্টিল ইন্ডাস্ট্রি আমরা দেখি যে চিটাগং স্টিল মিলেও তোমার ইয়ে ছিল না, কি বলে এটাকে ইয়ে করতো না, কি বলে এরকম কোনো ইনস্ট্যান্ট তোমার মেজারমেন্ট করার মতো ওইএসের মতো স্পেকট্রোমিটার ছিল না। তখন তারা এই ধরনের এই টেকনিকের স্পেকট্রোমিটার ইউজ করতো। এই যে ধরো ওপেন হার্ট ফার্নেসে, সেখানে তো অনেক বড় ফার্নেস স্টিল হচ্ছে, এখন এটা ট্যাপিং হবে, তার আগে কম্পোজিশন আসছে কিনা সেটা চেক করার জন্য ওখান থেকে নিয়ে আসতো এখানে কেমিক্যাল ল্যাবে নিয়ে এসে তখন এটাকে ডিজলভ করে স্টিলটাকে করে এবং সেলের মধ্যে দিয়ে তখন এই টেকনিকে পাঠাতো, ক্যালিব্রেশন করা থাকতো। ক্যালিব্রেশন করে সেখান থেকে তখন পার্সেন্টেজ চলে আসতো, তারপর ওরা সেই রেজাল্ট হিসেবে পরবর্তী অ্যাকশনে দিত। কিন্তু যখন অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি আসলো তখন স্টিল মিলগুলোতে, কারণ এখানে একটু র্যাপিড টেস্ট দরকার হয়, তখন দেখা যাচ্ছে যে আর তোমার এই টেকনিকটা ইউজ করা না। এখন অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি আমাদের ডিপার্টমেন্টও আছে, এর ইন্ডাস্ট্রি গুলোতেও আছে। এখন প্রত্যেকটা স্টিল ইন্ডাস্ট্রিতে এটা আছে, কারণ ওইদিকে ইন্ডাকশন ফার্নেসে লিকুইড স্টিল মেল্টিং হচ্ছে, তার কম্পোজিশন আসছে কিনা, হ্যাঁ তার কম্পোজিশন কেমন, কারণ কিছুটা কম্পোজিশন রিফাইন করতে পারা যায় ওই যে ল্যাডার ফার্নেসও করে। তখন এটা জানার জন্য তখন তারা একটু ওখান থেকে কিছু স্যাম্পল বের করে নিয়ে সেটাকে কুল করে তারপর খুব দ্রুত সময়ে পলিশ করে তোমার ওইএসি দিয়ে দিলে উইদিন 2 মিনিটস 1 মিনিটস এর মধ্যে তোমার দেখা যাচ্ছে যে রেজাল্ট পেয়ে যাচ্ছে। এখন এই জন্য সবগুলো স্টিল মিলেই এটা একটা কমন গ্রুপ, যে স্টিল মিল মানে হচ্ছে তোমার একটা এই থাকবে মানে স্পেকট্রোমিটার থাকবে ওইএস, যেটা বলে অপটিক্যাল ইমিশন স্পেকট্রোমিটার। খুব র্যাপিড এবং যেটা ইন্ডাস্ট্রিয়াল স্টিলের জন্য, কপার বেজারের জন্য, এর জন্য খুব হ্যান্ডি টুল বলা যায়। হ্যান্ডি বলতে বলতেছিলাম যে ভিজুয়াল ফ্রেন্ডলি এবং খুব অল্প সময়ে সুতা করা যায়, অর্থাৎ তোমার মেলটা ফার্নেস রাখলেও তুমি খুব দ্রুততার সময় করতে পারো এবং অনেকগুলা করা যায়। কিন্তু ওখানে যেটা ছিল সেখানে যে তোমার স্যাম্পলটা একটা সলভেন্টেড যে তুমি সলিউশনে যে ডিজলভ করবে এটা একটা সময় লাগে, টাইম লাগে, এখানে কিছু প্রিকশন নিতে হয় যদি ব্রিটিশ চলে আসে। তো এইসব কারণে এখানে একটু ঝামেলা আছে, আবার আগে থেকে ক্যালিব্রেশন করে রাখতে হয়, কিছুদিন পর ক্যালিব্রেশন করতে হয় ইত্যাদি ইত্যাদি। এগুলো তো এটা সময় সাপেক্ষ ছিল, তারপরেও তখন ওটা দিয়ে চালাতে হয়। এখন এই
অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি চলে আসে। আমরা ওটা দেখবো, অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি একটু দেখবো, যদি এটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড না, কিন্তু যেহেতু এটা ওয়াইডলি ইউজ হচ্ছে, এটা বেসিকটা আমরা দেখবো নেক্সট পরের ক্লাস। হ্যাঁ, এবার কি বলবা? এটা তো গেল ইনস্ট্রুমেন্টাল সম্পর্কে, কিছু বেসিক জিনিস। আবার স্যার 11 রোল 4 বলো না, রোল 4 তো মনে হয় জি স্যার বলছি। রোল 4 সো এখানে বিয়ার ল নিয়ে বলেছে যে অ্যাবজর্পশন হচ্ছে প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ অ্যাবজর্বিং মলিকিউলস। সো আমার যদি যে কোনো একটা সিস্টেমে মানে অ্যাবজর্বিং মলিকিউলস এর কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে ওইখানে আমার অ্যাবজর্পশন বেড়ে যাবে। এবং এটা শুধুমাত্র ট্রু ডাইলিউট সলিউশনের জন্য। আর ল্যাম্বার্ট ল বলছে যে যে ইনসিডেন্ট রেডিয়েশন, সেটার যে ফ্র্যাকশন অ্যাবজর্ব হচ্ছে সেটা রেডিয়েশনের ইন্টেন্সিটির ইন্ডিপেন্ডেন্ট, মানে কতখানি অ্যাবজর্পশন হচ্ছে সেটা রেডিয়েশন মানে ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে না। সো এই দুটা কম্বাইন করলে উই গেট বিয়ার ল্যাম্বার্ট ল। সো এই I0/I এর যে রেশিওটা, এটা মনে হয় আগের স্লাইডে ওটা নিয়ে ডিসকাস করা হয়েছিল, বাট এটা যদি কম্বাইন করে তাহলে আমরা যেটা পাই যে log 10 I0/I, যেখানে I0 হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশন, I হচ্ছে ইসের মধ্যে দিয়ে মানে স্যাম্পলের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমাদের ট্রান্সমিটেড রেডিয়েশন, যেটা এইটা ইজ ইকুয়াল টু এপসিলন LC। সো এপসিলন হচ্ছে আমরা যে কোনো অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালের জন্য একটা কনস্ট্যান্ট, এটাকে বলে হচ্ছে মোলার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, অনেক সময় মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্টও বলে। এবং এখানে কনভেনশনাল ইউনিট গুলো দেয়া আছে, ইউনিটস পার মোল, ডেসিমিটার কিউব, পার সেন্টিমিটার। আর এল হচ্ছে অ্যাবজর্বিং সলিউশনের প্যাথ লেংথ অফ দি অ্যাবজর্বিং সলিউশন ইন সেন্টিমিটার। আর সি হচ্ছে আমাদের ওই যে আমরা বিআরএল লতে যেটা বলেছিলাম যে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে অ্যাবজর্পশন, সো সি হচ্ছে ওই অ্যাবজর্বিং স্পিসিস এর কনসেন্ট্রেশন ইন মোল পার ডেসিমিটার কিউব। তো এটা থেকে আমরা বেসিক্যালি এই ডান দিকে আমাদের মানে মেটেরিয়াল প্যারামিটার গুলো আছে আমাদের অ্যাবজর্বিং সলিউশনের, আর লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের ইনসিডেন্ট রেডিয়েশনের তুলনায় কতখানি রেডিয়েশন ট্রান্সমিটেড হচ্ছে। সো এভাবে আমরা কোরিলেট করতে পারবো। আমরা যদি জানি ট্রান্সমিটেড রেডিয়েশন গুলো কি, তাহলে আমরা ম্যাটেরিয়াল মানে অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু আইডিয়া বলতে পারবো। এখান থেকে আমরা কি জানতে পারবো? এখান থেকে আমি অল্প আগে যেটা বললাম যে এই অ্যাবজর্বেন্স থেকে তুমি তোমার তো এইটা জানা থাকবে, তাই না? যে ম্যাটেরিয়াল গুলো তুমি এটা তোমার জানা, এটা তুমি এখানে স্পেকট্রাম থেকে ডাটা থেকে তুমি পেয়ে যাবা। আলটিমেটলি তুমি সি বের করতে পারবে। এই সিটাই তো আমরা জেনেছিলাম, বললাম যে কি বলে এটাকে স্ট্রিংমেন্ট গুলাতে বলছিলাম না আমরা যে সিটা, তখন এই সিটাই তখন বের করতে পারবে। ঠিক আছে, একটু বড় বড় আমি একটা জরুরি ফোন আসছে, একটু কথা বলা আবার শুরু করছি। ওকে স্যার। ঠিক আছে, স্টার্ট করো আমরা। জি স্যার। হ্যাঁ, তো এখানে বলেছে যে যে লগের রেশিওটা অফ ইনসিডেন্ট ট্রান্সমিটেড ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবজর্বেন্স। আমরা যে স্লাইডের শুরুতে যে অ্যাবজর্বেন্স কার্ভগুলো দেখিয়েছিলাম, বিভিন্ন ডাই কোন রেঞ্জে অ্যাবজর্ব করছে, ওখানে ওয়াই অ্যাক্সিসে যেই ভ্যালুটা ছিল প্লট করছিলাম, সেটা আসলে এই রেশিওটা, মানে লগ অফ দিস রেশিও। এটাকে অনেক সময় পুরানো টেক্সটে অপটিক্যাল ডেন্সিটিও বলে, বাট কারেন্টলি এটাকে অ্যাবজর্বেন্স বলে। সো এটাকে আমরা ডিরেক্টলি স্পেকট্রাম থেকে রিড করতে পারি ইন ফর্ম অফ অ্যাবজর্বেন্স ইউনিট। আরেকটা ইউজফুল ইনফরমেশন হচ্ছে যে কোন ওয়েভলেংথে আমাদের এই পিক গুলা মানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা আমরা পাচ্ছি। সো যেখানে অ্যাবজর্বেন্স এটা ভ্যালুটা সবচেয়ে হাই, সেখানে আমরা ম্যাক্সিমাম অ্যাবজর্পশন পাচ্ছি, বিকজ ওখানে I0 এর ভ্যালু I এর তুলনায় সবচেয়ে বেশি। সো দিস টু ইনফরমেশন আর ফ্রিকুয়েন্টলি সাফিসিয়েন্ট টু এই দুটো থাকলে আমরা মোটামুটি ভাবে আমাদের ম্যাটেরিয়ালের মানে সাবস্টেন্সটা কি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা জিনিস যেটা বলছি যে যদি আমরা এপসিলন এবং ম্যাক্সিমাম ওয়েভলেংথে জানি যে কোন ওয়েভলেংথে আমরা এই ম্যাক্সিমাম অ্যাবজর্বেন্সটা পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কনসেন্ট্রেশনটাও বের করতে পারবো। আর
ফাইনালি যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের সলভেন্টের যে নেচার সেটা দ্বারা এই এপসিলন আর ল্যামডা ম্যাক্স স্ট্রংলি ইনফ্লুয়েন্সড হবে, এটা তো মোটামুটি অবভিয়াসলি। এবং অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কতখানি সাবস্টিটিউশন আছে এবং কনজুগেশন আছে। সো কনজুগেশন হচ্ছে যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে যে পাই অরবিটাল গুলো থাকে ওগুলোর যে ডিলোকালাইজেশন হয়, যে পাই অরবিটাল গুলো রেজোনেট করে মুভ অ্যারাউন্ড করতে থাকে, সো এটাও ইম্প্যাক্ট করবে যে কিভাবে সেই সেই অর্গানিক কম্পাউন্ডটা হচ্ছে আমাদের ইউভি ভিজিবল লাইট মানে রেডিয়েশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। সেই জন্য ফর অর্গানিক কম্পাউন্ডস এই দুইটা প্যারামিটার ওই সাব মানে কনজুগেশনের উপরেও ডিপেন্ড করবে। অন্যরা বুঝতে পারছো যেটুকু বলা হয়েছে? হ্যাঁ, ইয়েস স্যার। অন্যরা যারা শুনছো, অন্য ছাত্র যারা, হ্যাঁ, কোন রেসপন্স নাই কেন? কেউ কি শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি তো। কে তুমি? কে? রোল 1 স্যার, শুনতে তো তুমি তো পাচ্ছি। না, সেটা কিন্তু অন্যরা কথা বলছে না কেন? নাকি কেউ নাই ক্লাসে? কেউ নাই, অ্যাটেন্ড করে চলে গেছে? বুঝতে পেরেছি। সেটা বলবা তো, আমি কি বুঝি যে তোমরা যখন রেসপন্স করো না, তোমরা নাই অথবা বুঝো নাই, কি কোনো কিছু বলো না? কি অন্যরা কেউ আছো, ক্লাসে আছো? জি স্যার। জি স্যার আছি। তো আমি কথা বললে কথা রেসপন্স করো না কেন? জি স্যার আছি স্যার। হয় বুঝি নাই, না হয় বুঝছি, কথা তো বলবা। যদি না বুঝা আমি রিপিট করি। হ্যাঁ, অনেক কিছু ইজি, সেই জন্য আমি জিজ্ঞেস করি না। আবার কিছু যদি একটু বুঝতে সমস্যা হয় তখন তোমাদেরকে আমি আমিও কিছু বলি, কিন্তু তারপরে যদি কেউ না বুঝে তখন তো ক্লিয়ার করার দরকার আছে না? হ্যাঁ বলো, এটা বলো। জি স্যার, এইখানে যেটা দেখেছে সেটা হচ্ছে যে আমাদের মানে ইলেকট্রনিক ট্রানজিশন গুলার জন্য, মানে যেসব অরবিটাল থেকে ইলেকট্রনিক ট্রানজিশন হয় সেগুলোর জন্য এনার্জি গুলা কোয়ান্টাইজড বা ফিক্সড, এটা তো আমরা আগেই জানি। সো আমরা এই জন্য এক্সপেক্ট করতে পারি যে আমাদের যে আলট্রাভায়োলেট বা ভিজিবল স্পেকট্রোস্কোপি থাকবে সেখানে শার্প পিক থাকা উচিত। হাউএভার এটা এখানে ওরা বলছে যে এটা রেয়ারলি আমরা এই ইউভিভি মানে স্পেকট্রাম গুলাতে আমরা শার্প পিক দেখতে পাই। সো রাদার হচ্ছে আরো ব্রড পিক দেখা যায়। সো এটা ওরা জিজ্ঞেস করেছে যে এটা কেন হচ্ছে। কেন হচ্ছে এইখানে তো স্যার স্পেসিফিক কোনো রেসপন্স দেয়া নাই। না, এখানে তো জানতে চাইছি, কে বলতে পারবে? এখানে মোটামুটি একটা একটা আইডিয়া দেওয়া আছে যে এখানে এনার্জি লেভেল ডিফারেন্স বলা হচ্ছে যে অ্যারাউন্ড 100 কিলোজুল পার মোল। ভাইব্রেশনাল লেভেলের মধ্যে ট্রানজিশন হলে সেটা 1 কিলোজুল পার মোল, আর রোটেশনাল লেভেলের মধ্যে হলে অ্যারাউন্ড 0.01 কিলোজুল পার মোল। তো আমরা যখন বলছি ইলেকট্রনিক গ্রাউন্ড স্টেট থেকে একটা এক্সাইটেড স্টেটে চলে গেছে, তখন ইলেকট্রিক এক্সাইটেড হয়ে তো অনেকগুলো একটা যখন আমি এক্সাইটেড স্টেটের কথা বলছিলাম, তো অনেকগুলো ভাইব্রেশনাল এনার্জি লেভেল আছে। সুতরাং যেটা কথা হচ্ছে 100, যেটা ট্রানজিশনের কথা 100, সেটা 100 না হয়ে 102, 103, 104 এরকম হতেই পারে, কারণ ভাইব্রেশনাল এনার্জি লেভেল অ্যারাউন্ড 1 কিলোজুল পার মোল অ্যাপার্ট। তো এই এক্সাইটেড এর পরিবর্তে আবার রোটেশনাল এনার্জি লেভেলও কিন্তু 0.01 কিলোজুল পার মোল অ্যাপার্ট। সুতরাং আমি যেটাকে বলছি যে 100 এর জায়গায় 104 কিলোজুল, সেটা 104.2, 104.02, 104.01 এরকম খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে যেতে থাকবে। এবং 100 কিলোজুল মোলের রেসপেক্টে 1 কিলোজুল মোল তো অনেক ছোট, কিন্তু 0.01 কিলোজুল পার মোল আরো ছোট। ফলে ধরতে গেলে অনেকটা স্টকেস্টিক্যালি বা র্যান্ডমলি আমি যখন একটি ইলেকট্রনিক গ্রাউন্ড থেকে অন্য একটা গ্রাউন্ড এক্সাইটেশনের কথা বলি, কোন ভাইব্রেশনাল এনার্জি লেভেলে বা কোন রোটেশনাল এনার্জি লেভেলে ইলেকট্রনটা যাবে সেটা চট করে বলা যায় না। এবং এদের বিশেষ করে রোটেশনাল এনার্জি রেঞ্জ গুলো এত কাছাকাছি রয়েছে যে আমরা এই ট্রানজিশন গুলো যখন দেখি তখন সেই ট্রানজিশন গুলোকে অ্যাকচুয়ালি আমরা শার্প পিক হিসেবে দেখতে পাই না। যদি 0.01 কিলোজুল পার মোল রেঞ্জেও কিছু শার্প পিকও থাকে তাহলে এটা এতটা স্মিয়ার আউট হয়ে যায় যে এটাকে আমাদের ব্রড এক পিক হিসেবেই কনসিডার করতে হয়। আমার এই প্রশ্নের আনসারটা এখানে তো দেওয়া আছে, শুনে যেটা যে আমার যদি একটা সিঙ্গেল ভাইব্রেশন এনার্জি লেভেল থেকে যদি হতো অ্যাবজর্পশনটা, তাহলে তুমি সিঙ্গেল পিক পেতা। কিন্তু আসলে এটা হয় না প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে তোমার অনেকগুলা চলে আসে এখানে, ইন্টারেকশন এগুলো আলাদা করা যায়।
তখন এটা ব্রড পিক হিসেবে চলে আসে। মেইন কনসেপ্ট এখানে ছবিতে আনসারটা দেওয়া আছে, এর সময় এক্সপ্লেন করলো, বুঝছো কিনা সবাই যে কেন সিঙ্গেল পিক পাওয়া যায় না, পিকটা ব্রড পিক আমরা পেয়ে থাকি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এরপরে এটা বলো, এটা কে বলবে, এটা দিয়ে বলো, তুর্য বলো। জি স্যার, সো হচ্ছে এখানে স্যার কপারের কমপ্লেক্স আয়নের একটা এক্সাম্পল দেওয়া আছে ফর ইউভি স্পেকট্রাম আর কি। তো এখানে স্যার দেখা যাচ্ছে যে আনকমপ্লেক্স আর কি, মানে কপারের যেসব কমপ্লেক্স আয়ন থাকে না সেগুলো হচ্ছে র্যান্ডমলি দেখা যায় যে হোয়াইট আর কালারলেস আর কি। কারণটা হলো যে মানে আমাদের অ্যাকচুয়ালি ডি অরবিটালের মৌলগুলো কি রকম কালার দিবে সেটা তো ডিপেন্ড করে আসলে তার এনার্জি স্টেটের উপর। যদি ওই এনার্জিটা উপরে যে তারপর যখন ব্যাক করতেছে তখন যে একটা যে ডট মানে ডেলি দিতেছে ওইটার মাধ্যমে আমরা বের করতে পারি মানে যে যেটা ফোটন। হ্যাঁ, বলো। ফোটনটার এনার্জির মাধ্যমে আমরা স্যার বের করতে পারি যে ওইটার ওয়েভলেন্থ কত, এবং ওয়েভলেন্থ দেখে বোঝা যায় যেটা হোয়াইট বা কালারলেস হবে। কারণ হচ্ছে ওয়েভলেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে লার্জেস্ট যে মানে লোয়েস্ট যে আনঅকুপাইড অরবিটাল এখানে বলা আছে ওটা হচ্ছে অনেক মানে খুবই শর্ট আর কি, মানে একটা ভিজিবল স্পেকট্রাম দেখানোর জন্য। কারণ যদি খুব বড় হয় তাহলে আর ইনফ্রারেড পার হয়ে যাবে, যদি খুব ছোট হয় তাহলে তো আল্ট্রাভায়োলেট পার হয়ে যাবে। যাই হোক, তো এটা হচ্ছে আনকমপ্লেক্সের জন্য। কিন্তু হাইড্রেটেড গুলোর জন্য দেখা যায় যে আমরা 3D মানে স্প্লিট হয়ে যায়। আমরা তো জানি যে 3D হচ্ছে জেড স্কোয়ারে স্প্লিট হয়, আরেকটা হচ্ছে মানে মানে দুটা ভাগে স্প্লিট হয় আর কি, মানে ডি অরবিটালটা। তো এখানে ডি অরবিটাল স্প্লিটের কারণে দেখা যায় যে মানে এটা সিউডো ডিফারেন্স তৈরি হয়। মানে হচ্ছে ধরলাম হচ্ছে যে পিএক্স পি হয়তো সবগুলো একই এনার্জি লেভেলে আছে, কিন্তু ডি অরবিটালটা অনেক বড়, তো এই কারণে ওই ডি অরবিটালটা নিজের মধ্যে দুই ভাগ হয়ে যেতে পারে। একটা হচ্ছে ওই যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড, এর মধ্যে একটা এনার্জি ব্যারিয়ার আছে। তো এই জন্য মানে এই সিউডো স্টেটটা তৈরি হওয়ার কারণে যদি একটা ইলেকট্রন উপরে উঠে তারপর যে নিচে নামে ওইটার কারণে একটা মোটামুটি ভিজিবল স্পেকট্রাম দেখা যায়। মানে হচ্ছে নেসেসারিলি ডি থেকে একটা অন্য একটা অরবিটালে জাম্প করা লাগবে না, ডি এর মধ্যে ওই ডিসক্রিটাইজেশনটা হয়ে যাচ্ছে। তো ওই জন্য হচ্ছে আমরা কপারে হচ্ছে একটা মানে রেড এন্ডে একটা সুন্দর স্পেকট্রাম দেখতে পাই কপারের জন্য, কারণ এই ব্যারিয়ারটা ডি অরবিটাল স্প্লিটিং এর কারণে। তো আমরা এখন অ্যাবজর্পশন প্রোফাইলে দেখতে পাচ্ছি যে হচ্ছে মানে দুই ধরনের আল্ট্রাভায়োলেট স্পেকট্রাম দেখানো হয়েছে কপারের ডিফারেন্ট আয়নের জন্য। তো হাইড্রাস আয়নের জন্য আমরা দেখতে পাই যে প্রথম ছবিটাতে মানে ফিগার 9 যেটা, এটাতে দেখা যাচ্ছে একদম লিটারালি 350 থেকে 750 মধ্যে একদম স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, কারণ এটা কপার মানে একটা মানে আয়নিক স্টেটে আছে। কিন্তু হাইড্রাস স্টেটে যখন আছে নিচে তখন দেখতে পাচ্ছি যে না, আমরা ভিজিবল স্পেকট্রামের মধ্যে 550-600 দিকে একটা খুব সুন্দর পিক পাচ্ছি। তো এই জিনিসটা স্যার এক্সপ্লেন করছে। বলো। আচ্ছা দিশা, তো আরেকটা যে এখানে কথা বলা হয়েছে যে লিগ্যান্ডটা আর কি, লিগ্যান্ড তো আমরা মানে বুঝি আর আসলে একটা বড় মলিকুল। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে লিগ্যান্ডের স্টেবিলিটির উপর আসলে কমপ্লেক্স ফরমেশনটা খুব স্ট্রংলি ডিপেন্ড করে। তো ওই যে এনার্জি ব্যারিয়ার গ্যাপটার কথা বললাম যে ডি অরবিটালের মধ্যে এনার্জি আপ ডাউন করতে পারে, তো এই ব্যারিয়ারটা যদি অনেক বেশি হয় তাহলে তো এই অরবিটাল গুলো নর্মাল অরবিটালের মতো বিহেভ করবে। মানে যদি উপরে এনার্জি থেকে যেয়ে তারপর আবার নিচে নামে তার মানে হচ্ছে এটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করতে পারবে, যেটা হচ্ছে ডান দিকের ছবিটার ক্ষেত্রে হচ্ছে যে CuNH3 4 H2O টু, এটার জন্য দেখা যাচ্ছে যে ব্যারিয়ারটা অনেক বেশি, তার মানে এনার্জি যখন ড্রপ করবে তখন একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ আউটপুট আমি পাবো। কিন্তু বাম দিকেরটাতে দেখা যাচ্ছে যে এনার্জি ব্যারিয়ার ডেলি হচ্ছে অনেক কম, তার মানে হচ্ছে খুব একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স পাওয়া যাবে না। আর হচ্ছে আর একটা লিগে বলা আছে যে যদি লিগ্যান্ড একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্টেবল হয়, মানে হচ্ছে দেখা গেল এখানে সিকোয়েন্স দেওয়া আছে আর কি, যে আই মাইনাস হচ্ছে সব থেকে আই থিঙ্ক কম স্টেবল, আর নিচে যত যাবো তত আসলে স্টেবিলিটি বাড়বে। তো এটার মাধ্যমে এটার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে হচ্ছে প্রপার্টি চেঞ্জ হয় সিগনিফিকেন্টলি। তো এটাই। ডান দিকের টেবিল বলো। জি স্যার, এই যে হ্যাঁ এখানে স্যার যে লিগ্যান্ডের হচ্ছে হ্যাঁ, মানে এনার্জি স্টেবিলিটি বলা আছে আর কি। তো হচ্ছে আই মাইনাস মানে সব থেকে আই মাইনাস আমার মনে হয় সব থেকে কম স্টেবল, আর CN মাইনাস হচ্ছে সব থেকে স্টেবল এরকম আই গেস। মানে তো সেপারেশন এনার্জি লেভেলটা ধরো আই, যেটা আয়োডিন ব্রোমিন এগুলোতে কম, আস্তে আস্তে নিচের দিকে যখন বাড়তেছে বাড়তেছে, মানে যদি যখন বাড়তেছে। হ্যাঁ, স্টেবিলিটি অনেক বেশি হয় তাহলে হচ্ছে ওই এনার্জি সেপারেশনটা অনেক কম হবে, আর যদি সেপারেশন তাড়াতাড়ি হয় তাহলে এনার্জি মানে এনার্জি গ্যাপটা ডেলিটা অনেক বড় হবে, এবং ডেলি যত বড় হবে তত হচ্ছে আমার মানে ভিজিবল স্পেকট্রামে আমি একটা আইডেন্টিফিকেশন পাবো। যদি স্টেবিলিটি অনেক বেশি হয় যেমন আই মাইনাসে, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই গ্যাপটা অত বেশি থাকবে না, সো অনেক কম হবে। এরপরে এটা এই এক্সাম্পলটা কি একটু এক্সপ্লেন করতে পারবে কিনা? জি স্যার, এটা তো মানে সহজ। হ্যাঁ, সহজ। ইকুয়েশন দিয়ে বোঝানো হয়েছে লিগ্যান্ডের আর কি। মানে এটা স্যার অ্যাকচুয়ালি মানে রিঅ্যাকশন কাইনেটিক্স এর সাথে একটু কি বলো, রয়েছে। স্টেপ বাই স্টেপ একটু বলো, একটু জি ডিটেইল স্যার, হ্যাঁ। এটা বললে। তো
এখন স্যার হচ্ছে কমপ্লেক্স আয়নে আমরা প্রতি স্টেপ বাই স্টেপ রিঅ্যাকশন গুলো একটু চেক করতেছি এবং রিঅ্যাকশনের মাধ্যমে আসলে মানে কিভাবে আসলে মডুলেশন হইতেছে সেটা একটু চেক করতেছি। তো প্রথমে হচ্ছে কপার হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে অ্যামোনিয়ামের সাথে রিঅ্যাকশন করছে এবং অ্যামোনিয়ামের সাথে রিঅ্যাক্ট করে একটা মানে CH2O5 NH3 2+ আর ওয়াটার মলিকিউল তৈরি করছে। তো আমরা এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখতে পাই একটা স্পেসিফিক ভ্যালু। সেম গোস ফর দ্য মানে ফলোইং রিঅ্যাকশন। এভাবে হচ্ছে প্রতিটা স্টেপে একটা করে NH এর সাথে রিঅ্যাকশন করতেছে আপ টু K4, মানে একটা করে NH এর সাথে রিঅ্যাকশন করতেছে, তারপর NH2 হচ্ছে, NH3 হচ্ছে, NH4 মানে একটা করে ওয়াটার বের হচ্ছে। হ্যাঁ জি স্যার, একটা করে ওয়াটার বের হচ্ছে আর একটা করে NH3 এর সাথে রিঅ্যাকশন করতেছে। তো আমরা জানি যে হচ্ছে যদি এটা যদি আমি টোটাল কনস্ট্যান্ট মাপি তাহলে টোটাল কনস্ট্যান্ট হবে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গুণফল আর কি। তো এখানে বলা আছে যে কমপ্লেক্সের মধ্যে যেটা হচ্ছে মানে মোর স্টেবল মানে হইতেছে মানে যে মানে কনস্ট্যান্টটা হচ্ছে বেশি স্টেবল সেটা হচ্ছে মানে মানে স্টেবলের সাথে আসলে নন স্টেবলের একটা সুন্দর কম্পারিজন করছে। তো এখানে বলা হয়েছে যে মানে যদি একটা ক্লোরাইড আয়ন যদি একটা ওয়াটারকে রিপ্লেস করে তাহলে হচ্ছে একটা লেস স্টেবল কমপ্লেক্স দেয়। সো ওইটার কারণে হচ্ছে দেখা যায় যে রিডিউস স্টেবিলিটি কারণে হচ্ছে আমাদের মানে এই কনস্ট্যান্ট গুলোর প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি ছোট ছোট হয়ে যায়। যদি স্টেবিলিটি বেশি হয় তাহলে K1 K2 প্রতিটার ভ্যালু অনেক বেশি হবে, কিন্তু স্টেবিলিটি আলটিমেটলি কে যেটা টোটাল যে কনস্ট্যান্ট ভ্যালু সেটা হচ্ছে দেখো এখানে অনেক বেশি অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ক্লোরিন যদি হয় ক্লোরাইড যদি হয় তখন দেখা যায় যে 4.17। তাহলে এখন এখানে লেস স্টেবল কোনটা হবে তাহলে? দিশা তাহলে ক্লোরিনটা এটা দিয়ে লেস স্টেবল হবে। অর্থাৎ তখন তার এই কালারটা কি হবে? যে এখানে বড় এই লাইন কালারটা বলা আছে দিশার এখানে বলা আছে যে অ্যাকুয়াস অ্যামোনিয়া কন্টেইন ইয়েলো টু ডিপ ব্লু হয়ে যায় আর কি, কিছুটা ডিপ ব্লু হয়ে যায় মানে অর্থাৎ তার ইয়েলো কালারটা কি স্টেবল থাকে, রাইট? দিশা এই জিনিসটা আমরা আরো বিস্তারিত যেটা হচ্ছে যে ডিটেইল অ্যানালাইসিসটা নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো। আজকের ক্লাসটা এটাই ছিল। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করে দিই। তোমাদের পরীক্ষা কবে বলছিলা? বুধবার। বুধবারে 8:30 থেকে। স্যার ফরম্যাট তো স্যার সেম, Recording stopped. আর হ্যাঁ লাইক শর্ট কোশ্চেন টাইপ হবে। ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা বলো। স্যার অ্যাবসেন্ট রোল বলতেছি রোল 3। এই রোল 3 তো গতকালকে আসে না। রোল 3 কি গত ক্লাসে তো আসে? কোনো প্রবলেম আছে নাকি? স্যার অ্যাকচুয়ালি একটু শিওর না, শরীর খারাপ থাকতে পারে ওর হয়তো, অথবা তারপর তো তারপর হচ্ছে রোল 3, তারপর হচ্ছে রোল 18 নাই, সে 18 রেজিস্টার করে নাই, ওর সাথে কথা হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে 26 তারপর হচ্ছে 33, তারপর হচ্ছে 40 আচ্ছা 45 আচ্ছা 46 আচ্ছা ওল্ড ব্যাচ থেকে আসেন হচ্ছে 13 20 প্রেজেন্ট। জি স্যার প্রেজেন্ট। ঠিক আছে, মানে 4 জনের অ্যাবসেন্ট। জি স্যার 4 জন অ্যাবসেন্ট, আমাদের মিসিং 6 জন। সো ইয়া 44 42। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই। ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম।